Welcome to Russell's Schooling. আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স নিয়ে। যারা আমার এর আগে টেন্সের দুইটা ক্লাস আমরা দিয়েছিলাম, টেন্সের বেসিক নিয়ে এবং টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিটগুলোকে নিয়ে। তো যারা ইনডিফিনিট ক্লাসটা করো নাই তারা করে আসবা, আশা করি ইনডিফিনিটটা বুঝতে পারবা সম্পূর্ণরূপে, এবং ইনডিফিনিটের পরের ধাপটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকের এই ক্লাসে থাকছে তোমাদের জন্য কিভাবে তোমরা একটি বাংলা বাক্য দেখে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলোকে চিনবা বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সগুলোকে চিনবা, সেটা পাশাপাশি বাংলা বাক্য দেখে চেনার পরেও একটা এটাকে আমরা যখন ইংরেজিতে কনভার্ট করব, তখন ট্রান্সলেট করব, তখন ইংরেজিতে ট্রান্সলেট করার ক্ষেত্রে ইংরেজিতে কোন কোন বিশেষ পরিবর্তনগুলো তোমাকে করা লাগবে, জানা লাগবে, আমরা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ক্লাসটিতে আলোচনা করতেছি। সো আমরা আশা করি ক্লাসটি সম্পূর্ণরূপে দেখবা। প্রথমে চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বাংলা বাক্যে কোন কোন অংশগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা চলো আমরা প্রথমে কয়েকটি বাংলা টিভি দেখছে, আকবর ফুটবল খেলছে, ছেলেরা মাঠে খেলতেছে, তুমি বই পড়ছো। একটু খেয়াল করে দেখো বন্ধুরা, এখানে যে ঘটনাটা ঘটেছে এই প্রত্যেকটা কাজ কিন্তু চলমান, অর্থাৎ কাজটা কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়নি। যেমন রিদা টিভি দেখছে, অর্থাৎ তার মানে কি রিদা টিভি দেখতেছে, এই যে দেখছে বা দেখতেছে এই বিষয়টা কিন্তু আমাদের কন্টিনিউয়াস কাজকে বোঝায়। আকবর ফুটবল খেলছে বা খেলতেছে, তার মানে কি এখানে দেখো এই ছে আসছে, এই ছে দ্বারা আমরা বুঝতেছি কি কাজটা চলমান। সো ছেলেরা মাঠে খেলতেছে, দেখো এখানে আছে কি তেছে, তো এই তেছে দ্বারা কিন্তু আমরা এই কাজটাকে চলমান বুঝতে পারছি। তো তুমি বই পড়ছো, এই যে পড়ছো মানে কি পড়তেছো, তাহলে এটা কিন্তু আমি চলমান বুঝাচ্ছি। তাহলে এই যে বাংলা বাক্যটা আমরা জানি সাধারণত বাংলা বাক্যের ভার্ব থাকে বা ভার্ব বা ক্রিয়া থাকে বাক্যের শেষ বর্ণ, শেষ অক্ষর শব্দটি। তাহলে এখানে বাংলা বাক্য এই চারটা বাংলা বাক্যের ভার্ব কি, বাক্যের শেষ শব্দগুলো। দেখো আমি বাক্যের শেষ শব্দগুলোকে আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি। এগুলো হচ্ছে বাংলা বাক্যের শেষ শব্দগুলো। দেখো এই প্রত্যেকটা শব্দ এখানে কিন্তু ভার্ব, কারণ আমরা ইতিমধ্যে বলেছি যে বাংলা বাক্যে ভার্ব থাকে বাক্যের শেষ শব্দটি, অর্থাৎ বাংলা বাক্যের শেষ শব্দটিকে আমাকে দেখতে হবে। যদি আমি দেখি বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্বের শেষ অংশে যদি আমি দেখি এই শব্দ এগুলো থাকে, যেমন দেখো তুমি তেসি, তেসি, তেসো, অথবা তেসেন, তেসি, তেসো, তেসেন। এই যে আমি তেসি, তেসো, তেসেন, এই বিষয়গুলো আসলে কি? এগুলো হচ্ছে কিছু সাফিক্স যেগুলো বাংলা বাক্যের ভার্বের বিশেষ বাংলা ক্রিয়ার শেষে সংযুক্ত থাকবে। যদি কখনো কোনো বাংলা ক্রিয়ার শেষে এই তেসি, তেসো, তেসেন থাকে, তাহলে আমরা সাধারণত ওইটাকে বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একটু খেয়াল করে দেখবা, রিদা ফুটবল খেলছে, এই খেলছে মানে কি খেলতেছে। আমরা জানি তেসি, তেসো, তেসেন এগুলো কিন্তু সাধু ভাষা। যেহেতু তেসি, তেসো, তেসেন এগুলো তোমার সাধু ভাষা, আর বর্তমানে কিন্তু এগুলো চলিত রূপগুলো হচ্ছে কি, তেসিকে আমরা বলে গেছি, যেমন পড়তেছি, পড়ছি, খাইতেছো, খাচ্ছ, যাইতেছেন, যাচ্ছেন। তাহলে এই যে তেসি, তেসো, তেসেন এগুলোকে আমরা কি করতে পারি, এগুলো কিন্তু বর্তমানে যে চলিত রূপ, সেই চলিত রূপগুলো কিন্তু আমরা লিখতে পারি। যেমন ছি, অথবা ছি, আমরা এটা লিখতে পারি। অথবা মনে করো ছ, স, এই যে ছ, খেলছো, যাইতেছো, ছ বা ছ, খাচ্ছ, আসছো, যাচ্ছ, দেখছো, এই জাতীয় শব্দগুলো ছেন, সেন। দেখো আমরা যেরকম লিখি সেন অথবা ছেন। তাহলে বন্ধুরা খেয়াল করে দেখো, যদি আমি কখনো দেখি বাংলা বাক্যের শেষ অক্ষর, শেষ শব্দটি, অর্থাৎ বাংলা বাক্যের শেষ শব্দটি যেই শব্দ থাকবে সেই শব্দের শেষটি যদি আমি দেখি তেছি, তেছো বা তেছেন থাকে, অথবা এগুলো চলিত রূপ ছি, সি বা ছি, স বা ছ, সেন বা ছেন থাকে, তাহলে কিন্তু এটা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমি যদি এগুলো উদাহরণ লিখি, ছি, আমি যাইতেছি, আমি খাইতেছি, এই যে সি আছে। অথবা আমি যদি শুদ্ধ ভাষা বলি, যাচ্ছি, খাচ্ছি, হাঁটছি, তারপর এই যে যাচ্ছেন, খাচ্ছেন, যাচ্ছ, খাচ্ছ, যাইতেছেন, যাইতেছেন, আসতেছেন, দেখতেছেন, গিয়েছেন, ছেন। ঠিক আছে, তাহলে আমরা এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা এখানে কি করতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু আমরা এখানে এগুলো যদি বাংলা বাক্যের শেষে থাকে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এই যে বাক্যগুলো দেখেছি এই বাক্যগুলো সব কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চলো আমরা কতগুলো বাক্য দেখে আসি যে কোনগুলোর মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা কোনগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়। রাতুল বাড়ি যায়,
রাতুল বাড়ি যাচ্ছে, আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি। তাহলে বন্ধুরা আমরা এখানে দুইটি বাক্য পেয়েছি, রাতুল বাড়ি যায় আর রাতুল বাড়ি যাচ্ছে, আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি। তাহলে একটু খেয়াল করে দেখবা, এই যে রাতুল বাড়ি যায় আর রাতুল বাড়ি যাচ্ছেন, এখানে তুমি খেয়াল করে দেখবা এখানে রাতুল বাড়ি যায় শেষ শব্দটি হচ্ছে কি যায়, তার মানে কি এই বাক্যে ক্রিয়া হচ্ছে যায়। তাহলে তুমি দেখো যায় শেষে কিন্তু অন্তস্থ রয়েছে, অর্থাৎ যায় শেষে এখানে কিন্তু ছি ছ ছেন নাই, তার মানে কি আমাদের এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না। তাহলে দেখো রাতুল বাড়ি যায়, এই বাড়ি যাচ্ছে, এই যে বাড়ি যাচ্ছে তার মানে কি আমি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি, কারণ শেষে কি আছে দেখো ছে। রাতুল বাড়ি যাচ্ছে, যাচ্ছ, যাচ্ছেন, এই যাচ্ছে, যাচ্ছ, যাচ্ছেন, ছি ছ ছেন যদি থাকে তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেই অর্থে এই রাতুল বাড়ি যাচ্ছে এটা কিন্তু একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে খেয়াল করে দেখো আমরা পরের বাক্যে যাই। আমি ভাত খাই, দেখো এখানে কিন্তু আমি ভাত খাই, খাই অর্থাৎ খাইয়ের পরে কিন্তু ছি ছ ছেন বা তেছি তেছো তেছেন এই শব্দাংশগুলো নাই, অর্থাৎ এই সাফিক্সগুলো নাই, তাহলে এটা কি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না। তাহলে চলো আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে দেখে আসি। এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে কি আমি ভাত খাচ্ছি, অর্থাৎ এখানে আছে কি যে ছি, তো আমরা একটু আগেই জানি যে ছি ছ ছেন অর্থাৎ তেছি তেছো তেছেন বা ছি ছ ছেন যদি থাকে তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আশা করি বন্ধুরা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনতে পেরেছি। যদি আমরা দেখি কোনো বাক্যে ছি ছ ছেন অথবা তেসি তেসো তেসেন এই শব্দগুলো থাকে বা এই শব্দাংশগুলো থাকে, এই সাফিক্সগুলো থাকে, তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর তা নাহলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। তাহলে চলো আমরা এখন দেখে আসি যে ইংরেজি বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখলে আমরা কীভাবে চিনি। এখন আমরা জানবো যে কীভাবে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করবো, দ্যাট মিনস হাউ ডু আই মেক প্রেজেন্ট প্রোগ্রেসিভ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা যেভাবে ফর্ম করতে পারি এর জন্য আমাদের কিন্তু স্ট্রিক্ট একটা গ্রামাটিক্যাল একটা স্ট্রাকচার আমাদের কিন্তু জানতে হয়। তো চলো আমরা প্রথম সেই স্ট্রাকচারটা জেনে আসি। তো ফার্স্ট টপিকটা হচ্ছে কি দেখো তো স্টেটমেন্ট, অর্থাৎ আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স দ্বারা কিন্তু কোনো স্টেটমেন্টটাকে আমরা বুঝাইতে পারি, অর্থাৎ আমরা সাধারণ বিবৃতিগুলোকে কিন্তু বুঝতে পারি। দেখো ইতিমধ্যে আমরা যে বাক্যগুলো দিয়েছিলাম যে আই এম গোয়িং হোম, দ্যাট মিনস আমি বাড়ি যাচ্ছি, আমি ভাত খাচ্ছি, সুমন ফুটবল খেলতেছে, আকবর বই পড়তেছে, রিদা টিভি দেখতেছে, রিদা কার্টুন দেখতেছে, এই বাক্যগুলো কিন্তু সবগুলো কিন্তু বর্তমানে একটা স্টেটমেন্টটাকে নির্দেশ করে, একটা সাধারণ বিবৃতি, কোনো বর্ণনা দেওয়া হয়। তাহলে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলো কিন্তু সাধারণত এরকম বর্ণনা দেওয়ার ক্ষেত্রে কন্টিনিউয়াস কোনো কাজের ধারাবাহিক যে কাজগুলো চলতেছে চলমান কাজগুলোর বর্ণনা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলোকে ব্যবহার করতে পারি বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সগুলোকে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে একটু খেয়াল করে দেখবা আমাদের এখানে তাহলে আমরা জানলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সটাকে আমরা কখন ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল এটাকে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে গিয়ে তোমার স্টেটমেন্টের বেলায়। সো খেয়াল করে দেখবা এই স্টেটমেন্ট বাদেও কিন্তু আরও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ব্যবহার করতে পারি বা আমরা নর্মালি কোথায় ব্যবহার করতে পারি, আমরা কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারি তোমার মূলত নেগেটিভ করার ক্ষেত্রে। যে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা নেগেটিভ বাক্য অর্থাৎ স্টেটমেন্টটাকে অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাহলে নেগেটিভ বাক্য গঠন করার ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলোকে বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সগুলোকে ব্যবহার করতে পারি। আর বিশেষ নেগেটিভ আমরা নেগেটিভ ছাড়াও কিন্তু আমরা সাধারণত কিন্তু কোশ্চেন করার ক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সগুলোকে। তাহলে আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সগুলোকে আমরা এই তিনটি ওয়েতে ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে স্টেটমেন্ট, সেকেন্ড হচ্ছে তোমার কি নেগেটিভ, অ্যান্ড থার্ড হচ্ছে কি কোশ্চেন্স। তাহলে চলো আমরা এই প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্সের এই তিন ধরনের ব্যবহারটা আমরা একটু ভালো করে বুঝে নিই। তো প্রথমে আমরা যাব স্টেটমেন্টে। স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা করতে হয় সেটা হচ্ছে ওখানে মূল এটা হচ্ছে কি আমাকে একটা বিভার্ব লিখতে হবে, এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ার। অর্থাৎ এই যে বিভার্বটা আছে আমাকে প্রথমে বিভার্ব লিখতে হবে, আমাকে এই বিভার্বটি লিখতে হবে। এখন তুমি খেয়াল করে দেখবা আমাদেরকে কিন্তু মূলত তোমার একটা বাক্যে যেটা করতে হয় সেটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ করতে হলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ভার্বের যে পরিবর্তন সেখানে একটা বিভার্ব আসছে, এম, ইজ, আর, ওয়াজ আসে, এবং সেই এম, ইজ, আর, ওয়াজের পরে কিন্তু আমরা মূল যে ভার্বটি থাকবো বেস ফর্মটা থাকবে তার সাথে আমরা কিন্তু অতিরিক্ত সাফিক্স আইএনজি যোগ করি, অর্থাৎ ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করি। তো এক্ষেত্রে প্রত্যেকটা ভার্বে যে জিনিসটা হয় তোমাকে প্রথমে কিন্তু একটা সাবজেক্ট লিখতে হয়। তাই আমরা এটাকে স্ট্রাকচারটা আমরা একটু এলাবোরেট করলে হয় কি সাবজেক্ট, আমরা সাবজেক্ট লেখার পরে কিন্তু আমরা লিখতে পারি কি এই যে তোমার মূলত ভার্বের মেইন প্যাটার্ন হচ্ছে কি এম, ইজ, আর,
প্লাস ভার্বের আইএনজি, এরপর আমি লিখতে পারি কি আইএনজিগুলোর পরে আমি লিখতে পারি কিন্তু অবজেক্ট। এখন একটু খেয়াল করে দেখো বন্ধুরা, অবজেক্টের পরে আমরা কিন্তু প্রয়োজন বোধে অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ডস অফ দ্য ওয়ার্ড অফ দ্য অবজেক্ট আমরা কিন্তু সেখানে কিন্তু তোমার এক্সটেনশনগুলো ব্যবহার করে থাকি। তাহলে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি যে জিনিসটা পাচ্ছি স্টেটমেন্টের ক্ষেত্রে আমি কী করবো, একটা এম ইজ আর লিখবো, ভার্বের সাথে আইএনজি যোগ করবো, পরে আমি অবজেক্ট লিখবো। তাহলে কি আমি যদি এম ইজ আর এবং এরপরে যদি ভার্বের সাথে আইএনজি দেখি, এটা দেখে কিনা আমি বুঝতে পারবো আমার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো আমরা প্রথমে একটা উদাহরণ জেনে আসি। আমি যদি লিখি I'm doing a job now. I'm doing a job now. একটু বন্ধু একটু খেয়াল করে দেখো, I'm doing a job now. She is watching television. She is watching television. They are gossiping each other. They're gossiping on another. তাহলে তো বন্ধুরা একটু খেয়াল করে দেখো যে এই বাক্যটার মধ্যে যে আমি কি করছি, I am doing a job now, she is watching television, they are gossiping one another. তাহলে এই অংশটুকুর মধ্যে খেয়াল করে দেখবা আমরা কি করেছি, প্রথমে আমরা কিন্তু সাবজেক্ট লিখেছি, অর্থাৎ তুমি দেখো এখানে সাবজেক্ট হচ্ছে কি আই, সাবজেক্ট হচ্ছে কি শি, এখানে সাবজেক্ট হচ্ছে কি দে। তাহলে কিন্তু আমরা অলরেডি সাবজেক্ট লিখে ফেলেছি এবং এই সাবজেক্ট লেখার পরে আমাদের যে বিষয়টা ছিল ভার্বের যে মূল প্যাটার্নটা এম ইজ আর এরপর ভার্বের আইএনজি। সো এখানে আমরা খেয়াল করে দেখো যে আমি কিন্তু এখানে একটা বি ভার্ব লিখেছি এবং আইএনজি লিখেছি। সেম একইভাবে দেখো আমি এখানে বি ভার্ব লিখেছি, বি ভার্বের পর কিন্তু আমি আইএনজি লিখেছি। এখানেও দেখো আমি বি ভার্ব লিখেছি, বি ভার্বের পর কিন্তু আমরা আইএনজি ইউজ করছি। তাহলে যেহেতু আমি এখানে বি ভার্ব এবং তারপর আইএনজি ইউজ করছি, তো এগুলো কিন্তু প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। এরপর কিন্তু অবজেক্টটা সবসময় কিন্তু অপশনাল, আমার এই কোশ্চেনটার উপর আমার ভার্বের উপর ডিপেন্ড করে যে আমরা অবজেক্ট বসাবো কি বসাবো না। তাহলে আমরা এখানে আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছি। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তোমার তিনটা যে ব্যবহারের স্টেটমেন্ট, আমরা কিন্তু স্টেটমেন্টটা বুঝতে পেরেছি। তাহলে স্টেটমেন্টটা থেকে আমরা জানছি কি যে এখানে সাধারণত সাবজেক্ট এবং ভার্বের বি ভার্ব এবার আইএনজি এরপরে অবজেক্ট। আমরা আরো কয়েকটা উদাহরণ খেয়াল করি যে এক্সাম্পলস আমরা এখানে দেখো যে শি ইজ রাইডিং আ বুক, উই আর স্টাডিং টেন্সেস, আলি ইজ লার্নিং টু ড্রাইভ। তার মানে বন্ধুরা এখানে আমরা কি পেয়েছি, এখানে কিন্তু আমরা দেখো সাবজেক্ট পেয়েছি, বি ভার্ব পেয়েছি, আইএনজি পেয়েছি এবং অবজেক্ট পেয়েছি। সো আমরা এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সের আমার স্টেটমেন্টগুলো। এখন আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্মেটগুলো। তা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস নেগেটিভ ফর্মেটের মধ্যে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের কিন্তু সাবজেক্ট লিখতে হবে এবং সাবজেক্ট লেখার পরে আমাদের কিন্তু যেটা করতে হবে, আমাদের একটা এম ইজ আর ওয়াজ আর মানে আগের যেই স্টেটমেন্ট ছিল স্টেটমেন্টের মতোই লিখতে হবে, জাস্ট এখানে আমাদের অতিরিক্ত একটা নট একটা অপশন ইউজ করতে হবে, যে নেগেটিভ যেহেতু না বোধক তাই নট ইউজ করতে হচ্ছে। এরপর ভার্বের সাথে আইএনজি করবো, এরপর আমাদের প্রয়োজন বোধে আমরা কিন্তু অবজেক্ট বসাবো এবং অবজেক্টের পরে যদি আমাকে মনে হয় অতিরিক্ত কোনো অংশ বসাবো, এক্সটেনশন বসাবো, আমরা বসাতে পারি সেখানে। তাহলে এটা হচ্ছে কি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসগুলোকে আমরা যদি নেগেটিভ স্টেটমেন্টের রূপদান করি, অর্থাৎ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসগুলোকে আমরা নেগেটিভ ফরমেশনে করি, তাহলে আমাদের কী করতে হবে, আমাদের প্রথমে একটা সাবজেক্ট লিখতে হবে, আমার একটা অ্যামিজার লিখতে হবে, অ্যামিজার লিখতে হবে, নট লিখতে হবে, ভার্ব প্লাস আইএনজি লিখতে হবে এবং অবজেক্ট লিখতে হবে। তাহলে এই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়ে যাবে। তাহলে চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা উদাহরণ খেয়াল করি। একটু খেয়াল করে দেখো, আমরা এখানে তিনটা উদাহরণ দিয়েছি। প্রথম এক্সাম্পল হচ্ছে সুমি ইজন্ট ওয়াচিং টিভি, শি ইজ প্লেয়িং উইথ হার ক্যাট। তাহলে এখানে একটু খেয়াল করে দেখবা যে সুমি ইজন্ট ওয়াচিং টিভি, সুমি টিভি দেখছে না। এখানে ইজের পর আমি কী করেছি, আমি ইজের পরে কিন্তু নট বসিয়েছি। তাহলে দেখো যে ইজের পর আমি নট বসেছি এবং ভার্বের সাথে আমি আইএনজি যোগ করেছি, ভার্ব প্লাস আইএনজি এবং অবজেক্ট লিখেছি। এবং 2 নম্বর অংশটাকে দেখো শি ইজ প্লেয়িং উইথ দ্য ক্যাট, দেখো এখানে শি আছে এবং ইজ লিখেছি এবং ইজের পরে দেখো ভার্বের সাথে আমি কী করেছি, আইএনজি করেছি। তাহলে এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 2 নম্বর খেয়াল করে দেখো রিদা অ্যান্ড আকবর আর, যেহেতু আমি রিদা এবং আকবর ইউজ করেছি, আকবর এবং রিদা দুটো মিলে হয় প্লুরাল নাউন, তাই কিন্তু আমি এখানে ইজ না লিখে রেখেছি কি আর যেহেতু নট হবে তাই নট লিখেছি ইটিং সাপার নাও। সেম অ্যাজ ইউ আর নট রিডিং আ বুক অ্যাবাউট ভার্বস, দিস ইজ আ বুক অ্যাবাউট নেচার। তাহলে একটু খেয়াল করে দেখবো এখানে ইউটা যে সেকেন্ড পার্সনের সাথে সবসময় ইউ আর বসে, তাই আমি কিন্তু এখানে আর লিখেছি, আর যেহেতু এখানে নেগেটিভ করেছি তাই আমি কিন্তু নট লিখেছি। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্টেটমেন্ট এবং নেগেটিভ অপশনটা। অর্থাৎ আমাকে যদি কোনো কিছু বলতে হয়, আমি যদি আমার প্রাত্যহিক জীবনে আমার ডেইলি লাইফে আমি যদি কোনো স্পিচ দেই বা কোনো কথা বলি বা কোনো কিছু লিখি, সেটা যদি প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস যাইবই না কেন, চলমান কোনো বর্তমানকে আমি বলিস, তাহলে কিন্তু আমরা এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করতে পারবো। যেমন আই এম নট গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি না। ওকে, সো চলো আমরা এখন এটা 3 নম্বর অপশন ইন্টারোগেটিভ যা কোশ্চেনটা জেনে নেব। সো বন্ধুরা
কোশ্চেনটা আসলে যেহেতু আমরা অলরেডি প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সের 3টা অপশন জেনে গিয়েছি, অ্যাসার্টিভ আমরা স্টেটমেন্টও জেনেছি, আমরা নেগেটিভসটা জেনেছি, এখন আমরা জানবো কিন্তু কোশ্চেন। তো কোশ্চেন থাকা মানে কিন্তু আমাদের কিন্তু একটু খেয়াল করতে হবে যে কোশ্চেন মানে হচ্ছে তোমার কিন্তু এখানে পুরো জিজ্ঞাসা করা হবে, দ্যাট মিনস উই ইউজ কোশ্চেন টু আস্ক সামথিং টু সামন। সো এক্ষেত্রে আমরা যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের একটা কোশ্চেন ওয়ার্ড লিখতে হবে। সো আমরা কিন্তু কোশ্চেন ওয়ার্ড দিয়েও লিখতে পারি, কোশ্চেন ওয়ার্ড না দিয়েও কোশ্চেন করা যায়। ইয়েস নো কোশ্চেনগুলো সাধারণত কোশ্চেন ওয়ার্ড লাগে না, আমাকে প্রথমে একটা কোশ্চেন ওয়ার্ড লিখতে হবে। কোশ্চেন ওয়ার্ডগুলো কী দেখো, কোশ্চেন ওয়ার্ডগুলো হচ্ছে সাধারণত ইন্টারোগেটিভ যে সেন্টেন্স করার জন্য আমার যেই কোশ্চেন ইন্টারোগেটিভ যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে বা ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো রয়েছে সেই শব্দগুলোই, যেমন আমরা এখানে লিখতে পারি হু, হুম, হোয়েন, হোয়ার, হাউ, হুইচ, ফট, হোয়ার, এক্সেট্রা। তো এই যে শব্দগুলো যে আছে কোশ্চেন, এগুলো আমাদের প্রথম বসবে। এরপর কি লিখবো, আমি একটা এম, ইজ, আর লিখবো। এরপর আমি সাবজেক্ট লিখবো, ভার্বের সাথে আইএনজি করবো। যদি অবজেক্টটা প্রয়োজন হয় আমি অবজেক্ট লিখবো। অবজেক্টটা কিন্তু ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে, কোশ্চেনের ধরনের উপরে কিন্তু ডিপেন্ড করবে অবজেক্ট হবে কি হবে না। তাহলে আমরা কি করতেছি এখানে, দেখো আমি এখানে প্রথমে তো কোশ্চেন ওয়ার্ডগুলো লিখতেছি। তো কোশ্চেন ওয়ার্ড আমরা জানি ইংরেজিতে কোশ্চেন 9টা ডব্লিউএস কোশ্চেন বা কোশ্চেন ওয়ার্ড রয়েছে, সেই 9টা কোশ্চেনগুলো কি আমরা এখানে লিখে দিই। প্রথম হচ্ছে তোমার হু, হুম, হুজ, হুম, হুজ, what, which, when, where, how, why। একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই 9টি শব্দকে আমরা কিন্তু এখানে কোশ্চেন ওয়ার্ড বলতেছি। অর্থাৎ আমরা যদি কোশ্চেন ওয়ার্ড ইউজ করি তাহলে আমাকে এই 9টা শব্দের মধ্যে ইউজ করতে হয়। তাহলে এখানে এই কোশ্চেন ওয়ার্ড বলতে আমরা এই 9টা ওয়ার্ডকে বুঝিয়েছি, হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, ওয়েন, হোয়ার, হাউ এবং হোয়াই। তাহলে এই শব্দগুলো আমরা বসাবো। এগুলো বসাবো আমরা কী করবো, একটা এম, ইজ, আর অক্সিলারি ভার্ব লিখবো। আমরা এই অক্সিলারি ভার্বটা কিন্তু ডিপেন্ড করবে এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টের উপরে। অর্থাৎ এই সাবজেক্টটা যদি কখনো সিঙ্গুলার হয় তাহলে আমি ইউজ করবো কি, ইজ। যদি সাবজেক্টটা প্লুরাল হয় আমি ইউজ করবো কি, আর সাবজেক্ট যদি আই হয় তাহলে আমি ইউজ করবো কি, এম, কারণ আয়ের সাথে সবসময় এম বসে। এবং সাবজেক্ট যদি ইউ হয়, মানে সেকেন্ড পার্সন হয় ইউ, তাহলে কিন্তু ইউর সাথে সবসময় আমরা আর বসাবো। তো গেল এটা। এরপর আমার যে মূল ভাবটা আমার থাকবে, টার্গেটের যে ভাবটা থাকবে সেই ভাবের সাথে আমরা আইনজি করবো। এরপরে আমার প্রয়োজন হলে আমি অবজেক্ট বসাবো, দেন কোশ্চেন মার্ক। এই হচ্ছে কিন্তু আমার ডব্লিউএইচ কোশ্চেনগুলো। দ্যাট মিনস কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে আমরা সাধারণত এগুলো ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা চলো আমরা এখনকার একটা উদাহরণ জেনে নেই। দেখো এখানে আমি যে উদাহরণটা প্রথমে পেয়েছি, দেখো এখানে যেটা আসছে যে ইজ তানহা ইটিং ডিনার নাও, তানহা কি এখন ডিনার করতেছে? তো আমি একটু আগে বলেছি কিন্তু এই যে ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি কোশ্চেন ওয়ার্ড, অর্থাৎ কোশ্চেন ওয়ার্ডটা আমার বসবে কিন্তু আমার কোশ্চেন ডিমান্ডের উপরে। আমি যদি কখনো মানে ডিসক্রিপটিভ কোশ্চেন লিখি, মানে যে কোশ্চেনগুলো উত্তর দিতে হলে আমাকে বিস্তারিত কথা লিখতে হয়, দ্যাট মিনস যেগুলো ইয়েস নো কোশ্চেন না, যে প্রশ্নের উত্তরগুলো আমি ইয়েস বা নো দিয়ে দিতে পারি না, সেই সকল ক্ষেত্রে আমরা কিন্তু কোশ্চেন ওয়ার্ড বসাই। আর যে সকল কোশ্চেনগুলো উত্তরগুলো আমরা ইয়েস বা নো দিয়ে অ্যান্সার করতে পারি সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন ওয়ার্ডগুলো বসে না। দেখো এখানে বলা হচ্ছে কি 1 নম্বরে যে ইজ তানহা ইটিং ডিনার নাও, এখানে আমি কোশ্চেন ওয়ার্ডটাকে ওমিট করেছি। আমি কি করেছি, ইজ দিয়ে শুরু করেছি। দেখো ইজ লিখেছি, দেখো এখানে আমার ইজ রয়েছে, আমি এখানে সাবজেক্ট দিয়েছি, দেখো এখানে সাবজেক্ট এসেছে। এরপর আমি যে আমার যে ভার্বটা আমি লিখবো সেই ভার্বের সাথে আইএনজি ইউজ করছি, দেখো ভার্বের সাথে আইএনজি আছে, এবং পরে আমি অবজেক্ট লিখেছি, দেখো আমি এখানে অবজেক্ট লিখেছি। তাহলে বন্ধুরা এখানে আমি কিন্তু পেয়ে গেছি যে ইজ তানহা ইটিং ডিনার নাও, অর্থাৎ তানহা কি আজকে ডিনার করছে? তাহলে এক্ষেত্রে কিন্তু উত্তর হবে কি হ্যাঁ অথবা না। তাহলে এখানে এটা কিন্তু ডেসক্রিপশনের দরকার নেই, তাহলে এখানে আমরা কিন্তু কোশ্চেন ওয়ার্ডটা বসাই নাই। যদি ডেসক্রিপশনের দরকার হয়, উত্তরটা যদি আমি ইয়েস বা নো দিয়ে দিতে না পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাকে সেখানে একটা কোশ্চেন ওয়ার্ড বসাইতে হয়। যেমন একটু খেয়াল করে দেখো, আমরা যদি 3 নম্বর কোশ্চেনটার দিকে আসি, হোয়ার ইজ নিশাত স্টাডিং, নিশাত কোথায় পড়াশোনা করতেছে? এখানে এই কোশ্চেনটার উত্তর কিন্তু তুমি কখনো হ্যাঁ বা না মাথা ঝুলিয়ে দিতে পারবে না। আমি যদি বলি নিশাত কোথায় পড়াশোনা করতেছে, তুমি যদি বলো হ্যাঁ অথবা না, আমি কিন্তু উত্তর পাচ্ছি না। আমাকে লিখতে হচ্ছে কি, নিশাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, তার মানে কি আমাকে কোনো একটা জায়গার নাম উল্লেখ করতে হচ্ছে। তাই এই সকল ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই আমাকে ডব্লিউএইচ কোশ্চেন অথবা কোশ্চেন ওয়ার্ড বসাইতে হবে। তাই আমাদের দেখো এখানে এই যে হোয়ার ইজ নিশাত স্টাডিং, এখানে কিন্তু আমাকে একটা কোশ্চেন ওয়ার্ড বসিয়ে আমরা শুরু করেছি। আমি হোয়ার লিখেছি, এরপর আমি কিন্তু অক্সিলারি ভার্ব লিখেছি কি ইজ, দেখো আমার স্ট্রাকচার অনুযায়ী ইজ লিখেছি, এরপর আমি কি সাবজেক্ট লিখেছি নিশাত, সাবজেক্ট আসছে, দেখো এরপর ভার্বের সাথে আমি আইএনজি করেছি, দেখো আমি কিন্তু আইএনজি লিখেছি। তাহলে এখানে কিন্তু আমি অবজেক্টটা লিখি নেই, কারণ নিশাত কোথায় পড়াশোনা করছে এক্ষেত্রে কিন্তু আর আমার অবজেক্ট প্রয়োজন নেই। যদি এখানে অবজেক্ট আসতো, যদি আমি এখানে ট্রান্সিটিভ ভার্ব ইউজ করতাম, আমার অবজেক্ট আসতো, তাহলে আমি কিন্তু অবজেক্টটা মেইন স্টার্টিংয়ের পরে লিখে দিতাম। একটু খেয়াল করে দেখবা 2 নম্বর তারপরে অংশটা দেখো, ওয়ার আর ইউ লুকিং অ্যাট মি, ওয়াই আর ইউ লুকিং অ্যাট মি, কেন তুমি আমার দিকে তাকিয়ে রয়েছো? তাহলে একটু খেয়াল করে দেখো যে কেন তুমি আমার দিকে তাকিয়ে রয়েছো, এই কোশ্চেন যদি কেউ করে তাহলে কিন্তু এখানে তুমি উত্তরটা কিন্তু হ্যাঁ বা না দিয়ে দিতে পারতেছো না।
আমি যদি বলি তুমি কি আমার দিকে তাকাইছো, তখন সে কিন্তু উত্তর আসবে কি হ্যাঁ অথবা না। কিন্তু যদি বলি কেন তাকিয়েছো, সেখানে কিন্তু আমার হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এখানে কি করতে হবে, আমাকে এখানে কিন্তু ডব্লিউএইচ কোশ্চেন, দ্যাট মিনস কোশ্চেন ওয়ার্ড বসাতে হবে। সো আমি কারণ বুঝেছি, তাই আসছে কি ওয়াই আর ইউ লুকিং এট মি। দেখো আমি ওয়াই লিখেছি, ডব্লিউএইচ কোশ্চেনে যে কোশ্চেন, আমি এখানে কোশ্চেন নোট ইউজ করেছি, আমি এখানে অক্সিলারি ভার্ব আর, এখানে দেখো আর আছে আমি আর ইউজ করেছি, আমি এখানে সাবজেক্ট আছে, আমি দেখো যে আমি এখানে সাবজেক্ট ইউজ করেছি, এরপর ভার্বের সাথে আইএনজি, দেখো আমি ভার্বের সাথে আইএনজি ইউজ করেছি, আমি এক্সট্রা একটা বাবার অংশ দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা আশা করি আমরা যে এখানে 3 নম্বর যে কোশ্চেন বিষয়টা ছিল, যে ইন্টারোগেটিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স দিয়ে যে আমরা কোশ্চেন করে তৈরি করতে পারি, আশা করি আজকের পর থেকে আমরা এই কোশ্চেনগুলোকে তৈরি করতে পারবো। বা প্রোগ্রেসিভ টেন্সের উপর আমরা যা জানতে পেরেছি, সেখান থেকে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সগুলো কিন্তু কিছু কিছু নির্দিষ্ট ভার্ব রয়েছে, যে ভার্বগুলোর সাথে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলো ব্যবহার করা যায় না। যে ভার্বগুলোকে আমরা বলি সাধারণত স্ট্রেটিভ ভার্ব। আর এই স্ট্রেটিভ ভার্বে কিন্তু স্ট্রেটিভ ভার্ব হচ্ছে সাধারণত ওই ভার্ব, যেই ভার্বটা কিন্তু কোনো মানে কোনো অ্যাকশন বোঝানো হবে, মানে কোনো কাজ করা বোঝানো হবে না। যেমন তুমি খেয়াল করে দেখো, আমি যদি বলি যে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, সে এই যে আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, এখানে আমি কি কোনো কাজ করেছি? না, আমি কাজ করিনি। কিন্তু যদি বলি আই এম রাইটিং এ লেটার, আমি একটু চিঠি লিখতেছি, এখানে কিন্তু আমি কাজ করতেছি, দ্যাট মিনস আই এম ডুইং সামথিং। তাহলে স্ট্রেটিভ ভার্ব হচ্ছে এই ভার্ব, যে ভার্বে কিন্তু কোনো কাজ করা বুঝায় না, একটা অবস্থা নির্দেশ করে। তো চলো আমরা কিছু স্ট্রেটিভ ভার্বগুলোকে জেনে নেই। দেখো এই স্ট্রেটিভ ভার্বগুলো হচ্ছে, একটু খেয়াল করে দেখবা, যে ওয়ান্ট, আন্ডারস্ট্যান্ড, নো, অ্যাগ্রি, ডাউট, লাভ, রিমেম্বার, অ্যামেজ, এনভাই, resemble, appreciate, equal, matter, see, exist, mean, seem, believe, fear, mind, smell, belong, feel, need, sound, care, forget, owe, taste, concern, hate, own, think, consist, have, please, understand, contain, hear, for Jesus, want, dislike, know, prefer, wish, disagree, like, recognize and wait। এই শব্দগুলো, এই ভার্বগুলো কিন্তু বাক্যে কখনোই প্রেজেন্ট প্রোগ্রেসিভ, নট অনলি প্রেজেন্ট প্রোগ্রেসিভ, এটা কিন্তু বাক্যে কোনো ক্ষেত্রেই কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স গঠন করার ক্ষেত্রে এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। অর্থাৎ এগুলো কখনোই কন্টিনিউয়াস টেন্স হবে না বা প্রোগ্রেসিভ টেন্স হবে না, এগুলো সবসময় ইনডিফিনিট ফর্মে ব্যবহৃত হবে। প্রোগ্রেসিভ সিকোয়েন্সগুলো আসলেও এগুলো ব্যবহৃত হবে বাক্যে ইনডিফিনিটের মতো। তো চলো আমরা এই যে এগুলো কয়েকটা উদাহরণ জেনে নিই। Right now I am wanting to go home। দেখো একটু খেয়াল করে দেখবা, রাইট নাও আই এম ওয়ান্টিং টু গো হোম, এখানে কিন্তু সাধারণত যে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে বি ভার্ব, ভার্বের সাথে আমরা কিন্তু আইএনজি করেছি, স্বাভাবিকভাবে স্ট্রাকচার ঠিক আছে। এখানে ওয়ান্ট থেকে দেখো তো, ওয়ান্ট হচ্ছে চাওয়া, ওয়ান্ট কিন্তু একটা স্টেটিভ ভার্ব, দেখো আমি কিন্তু ওয়ান্টটা কিন্তু স্টেটিভ ভার্ব হিসেবে লিখেছি। তো যেহেতু ওয়ান্ট একটা স্টেটিভ ভার্ব, তো সাধারণ অর্থে আমরা কিন্তু জানি যে স্টেটিভ ভার্বগুলো থাকলে স্টেটিভ ভার্বটা কিন্তু তোমার কন্টিনিউয়াস টেন্সে হবে না। তাহলে এখানে এখানে যে ওয়ান্ট আসছে, সেই ওয়ান্টের সাথে কিন্তু আই এম ওয়ান্টিং, এখানে কিন্তু আমাকে আই এম ওয়ান্টিংটা লেখা যাচ্ছে না। সো আমরা এখানে আই এম ওয়ান্টিং এর পরিবর্তে আমরা কি লিখবো, এখানে আমরা আই এম ওয়ান্টিং এর পরিবর্তে লিখবো হচ্ছে কি, ওয়ান্টিং এর পরিবর্তে আমি কি লিখবো কি ওয়ান্ট। আমি এখানে আই এম ওয়ান্টিং, আমরা আই এম ওয়ান্টিং না লেখা আমি তার পরিবর্তে লিখবো কি, তারপরে লিখবো ওয়ান্ট, আই ওয়ান্ট টু গো হোম। 2 নম্বর বাক্য একটু খেয়াল করে দেখবা, নাও আই এম আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইউ মিন। তাহলে একটু খেয়াল করে দেখবা, এখানে যে শব্দটি আসছে আন্ডারস্ট্যান্ড, আমরা কিন্তু একটু আগেই জেনেছি যে আন্ডারস্ট্যান্ড শব্দটাও কিন্তু, আন্ডারস্ট্যান্ড ভার্বও কিন্তু একটি স্ট্রেটিভ ভার্ব। দেখো এই যে এখানে দেওয়া আছে আন্ডারস্ট্যান্ড, তার মানে কি, যেহেতু আন্ডারস্ট্যান্ড স্ট্রেটিভ ভার্ব, এটা কন্টিনিউয়াস টেন্স করা যাবে না, এটাকে নর্মাল ফর্মে রাখতে হবে। তার মানে কি, আই এম আন্ডারস্ট্যান্ডিং বাক্যটা হবে কি ফুল, তাহলে এখানে হবে কি আন্ডারস্ট্যান্ড, হবে কি আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন। তাহলে আমরা আশা করি এই আজকের ক্লাসের পরে প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমাদের কারোই কোনো সমস্যা থাকবে না। আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি আলোচনা করেছি তোমরা একটু দেখতে পেয়েছি, আমরা এখানে কিন্তু আলোচনা করেছি হচ্ছে তোমার স্ট্রেটিভ ভার্বগুলো নিয়ে, স্টেটমেন্ট কীভাবে তৈরি করবা, কীভাবে তুমি এখানে কোশ্চেন তৈরি করবা, কীভাবে তুমি এখানে নেগেটিভগুলোকে তৈরি করবা। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলো কিন্তু সাধারণত আমরা আমাদের চলমান কোনো কাজ বর্ণনা করার ক্ষেত্রে আমি কিন্তু এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। তো আশা করি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছি। তো যারা আমার এই ভিডিওটি দেখেছো তাদের সবাইকে ধন্যবাদ।